একটু খেয়াল করে শুনবেন, আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে এই ব্র্যাকেটের কিছু ব্যবহার আমরা জানি। এতদিন তো আমরা অ্যাজ ইউজুয়াল লেখালেখি করে গেছিলাম। আজকে আমরা একটু শর্টকাট শিখবো, কিভাবে একটু কোডটা তাড়াতাড়ি করা যায়। বাট যারা এখনো কোডে কাঁচা, তারা আরো কিছুদিন মানে ম্যানুয়ালি লেখা ট্রাই করবেন। ম্যানুয়ালি লিখলে সেই জিনিসটা মাথায় থাকে। আর শর্টকাট ব্যবহার করলে একটা বদভ্যাস হয়ে যায়, পরবর্তীকালে ম্যানুয়ালি যখন লেখার প্রয়োজন হবে তখন অনেক ঝামেলা পোহাইতে হয়। ওকে, সেখানে শর্টকাট নিয়ে কাজ করার জন্য আপনাকে কিছু এক্সটেনশন ব্যবহার করতে হবে। যারা ব্র্যাকেট নিয়ে কাজ করেন তাদের জন্য ব্র্যাকেট, অথবা যারা নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করবে। ওকে, তো এক্সটেনশন নেওয়ার জন্য এই দেখেন ডান পাশে মাঝের যে আইকনটা, কার্সর রাখলে দেখা যাচ্ছে যে এক্সটেনশন ম্যানেজার। ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে চলে যাবেন, অ্যাভেলেবেলে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ দেবেন এমমেট, EMMET। ওকে, এখন দেখেন এই যে এমমেট চলে আসছে, এটাকে ইনস্টল করে নেবেন। আমার পিসিতে যেহেতু ইনস্টল করা, সেহেতু আর দেখাচ্ছে না। ওকে, এটাকে ইনস্টল করার পরে আপনার ব্র্যাকেটটা রিস্টার্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে এখন আমরা শর্টকাটলি অনেক কিছু ব্যবহার করতে পারবো। বুঝাতে পারছি? যেমন আমরা যখনই HTML এর কাজ করব, তখন আমাদের HTML এর টোটাল সিনট্যাক্সটা লাগে। সিনট্যাক্সটা আনার জন্য একটা নট সাইন দেবেন। নট সাইন তো বুঝেন, ডক টাইপ HTML এর আগে যে সাইনটা দিতাম, নট সাইন দিয়ে জাস্ট ট্যাব চাপ দেন, পুরো সিনট্যাক্সটা চলে আসছে। সহজ না? অনেক সহজ। আপনার একটি h1 ট্যাগ লাগবে, সাপোজ h1 ট্যাগ লাগবে, h1 লিখে ট্যাব চাপ দেন, চলে আসছে। ক্লিয়ার? আপনার একটি অ্যাঙ্কর ট্যাগ লাগবে, এ ট্যাগ এ লিখেন, ট্যাব দেন, দেখেন href অ্যাট্রিবিউট সহ চলে আসছে। মনে করেন আমাদের একটা লিংক লাগবে, লিংক ট্যাগ লাগবে, ট্যাব চাপলাম, লিংকের জন্য যে দুইটা অ্যাট্রিবিউট লাগে দুটো সহই চলে আসলো। বুঝে আসছে? অনেক সহজ। বাট বুঝে শুনে করেন, যে একটা অ্যাট্রিবিউট আসছে কেন আসলো এটাও একটু বোঝার ট্রাই করেন। ওকে, হ্যাঁ অবশ্যই এটা তো ব্যবহার করতেই হবে আমাকে, না হলে তো কাজ করবে না, তাই না? নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে যদি কাজ করেন, তাহলে সেখানে আপনাকে ব্যবহার করতে হবে জেন কোডিং। আর জেন কোডিং এর জন্য শর্টকাট হচ্ছে Ctrl+E, ব্র্যাকেটের জন্য হচ্ছে ট্যাব, জেন কোডিং এর জন্য Ctrl+E। আর VS কোড যদি নেন তাহলে এন্টার দিলে হয়ে যায়। শুধু এন্টার দিলেও হয়, অথবা আপনার ট্যাব দিলেও হয়, বা Ctrl+E দিলেও হয়, যে কোনো একটা দিলেই হয়, সব জায়গায় কাজ করে। আর VS কোডের জন্য কোনো এক্সটেনশন লাগে না, ওটা ডিফল্ট ভাবে বিল্ট-ইন ভাবে এক্সটেনশন দেওয়া থাকে। ওকে, এমএট, EMMET, EMMET। ওকে, আরো কিছু এক্সটেনশন আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখবো। একটা কেবল দেখলাম, বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখে নিব। তো চলেন তাহলে আমরা কাজ শুরু করি। নট সাইন দিলাম, ট্যাব দিলাম, সরি ট্যাব দিলাম, চলে আসছে। এখানে একটা লাইন এক্সট্রা চলে আসছে, মেটা। এটা আমরা বুঝি না, যেহেতু এটা বুঝি না, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। মেটাটাকে নিয়ে পরে আলোচনা করব। সো এটা এই অবস্থায় রেখে দেন, থাক এই অবস্থায়। আবার এখানে চলে আসছে ল্যাঙ্গুয়েজ EM, তার মানে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কোনটা থাকবে এটা বোঝানোর জন্য আমি লিখে দিলাম ল্যাঙ্গুয়েজটা EM। ওকে, EM মানে এমন না যে এখানে ইংলিশ ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করতে পারবো না, এমন না। বাট প্রধান ল্যাঙ্গুয়েজ কোনটা থাকবে সেটা আমরা মেসেজ দিয়ে দিলাম, এটা না দিলেও কাজ করে। ঠিক আছে, বাংলা লিখতে হলে BM, আরবি লিখতে হলে AR, এরকম কিছু কিওয়ার্ড এখানে আছে। তো চলেন, আমাদের সব কন্টেন্ট লিখতে হবে বডির ভিতরে। আমি বডির ভিতরে একটা জায়গা তৈরি করে রাখি যেন বুঝতে সুবিধা হয়। আর টাইটেলের ভিতরে লিখে দিলাম ক্লাস 9। আচ্ছা, আজকে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে আমরা কি করে কোন একটা কন্টেন্টের ডানে বামে স্পেস তৈরি করব, জায়গা তৈরি করব। বুঝতে পারছি? অর্থাৎ টেবিলে যেমন আমরা মার্জিন প্যাডিং ব্যবহার করছিলাম না, সে মার্জিন এবং প্যাডিং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক।
মার্জিন প্যাডিং ছাড়া কোনো ডিজাইন করাটা কোনোভাবেই পসিবল না, লাগবে। সেই কনসেপ্টটা বোঝা খুবই জরুরি। সো মার্জিন প্যাডিং বোঝানোর জন্য আমি একটা কাজ করি, 3টা ডিপ তৈরি করি গত ক্লাসের মতো। এরপরে সেই ডিপগুলো ডানে বামে মার্জিন তৈরি করে দেখবো যে কিভাবে মার্জিনগুলো কাজ করে। আচ্ছা, এখানে আমি চাচ্ছি একটা ডিপ নিব, ডিপের নাম থাকবে হচ্ছে 1। দেখেন এমবেডের কি উপকারিতা, ডিপ তৈরি করব, ক্লাস থাকবে হচ্ছে 1.1 দিয়ে ট্যাব দেন, চলে আসছে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি সিএসএস করব, সিএসএস ফোল্ডার থেকে style.css টা আমি ওপেন করে নিলাম, আর এখান থেকে আমি পাশাপাশি করে নিলাম যেন আমার বুঝতে সুবিধা হয়। style.css টা টান দিয়ে রাইটে নিয়ে আসলাম, বুঝতে পারছি? কি করলাম সব ভিডিওর ভিতরে আছে, দেখে নেবেন যদি কখনো ভুলে যান। এখন style.css নিয়ে যদি কাজ করতে হয়, এটাও বুঝতে পারছি এটা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল, এটা নিয়ে কাজ করতে হলে আমাকে লিঙ্ক নামে একটা ট্যাগের সাহায্য নিতে হবে। লিঙ্ক লিখলাম, সিএসএস ফোল্ডারের ভিতরে style.css লিঙ্ক আপ করে ফেললাম। এখন এই 1টা নিয়ে আমি কাজ করব। সো 1টাকে ধরার জন্য আমরা কি করব জানি, সবাই বুঝেন তো? .1 উইডথ করলাম 200 পিক্সেল, হাইট করলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অবশ্যই সিএসএস এইচটিএমএল উভয়টা সেভ করতে হবে, অন্যথায় কাজ করবে না। সেভ করার পরে রিলোড করি, চলে আসছে। আচ্ছা, আমি আরেকটা ডিপ তৈরি করে এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, করে দিলাম 2, সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। এটাকে কপি করি, পেস্ট করি, এখানে করে দিলাম 2, সেভ করি, আর এখানে করে দিলাম গ্রিন। নিজে নিজে চলে আসছে। পাশাপাশি আনার জন্য কি করব জানি, কাকে করব, দুটোকেই। আচ্ছা, দুটোকে করে দিলাম, ফলোড লেফট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কিভাবে করলাম বলেন তো? কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে ধরে যত জায়গায় ক্লিক করবেন তত জায়গায় কার্সর বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি কি, এই যে সবুজ ডিপটা, এই সবুজ ডিপের উপরে একটু জায়গা তৈরি করব, নিচে একটু জায়গা তৈরি করব। ভালো করে বুঝেন বিষয়টা, আমি জায়গা তৈরি করব। আর এইচটিএমএল এ জায়গা তৈরি করার জন্য 2টা প্রপার্টি ব্যবহার করা হয়, মার্জিন এবং প্যাডিং, এছাড়া অন্য কোনো প্রপার্টি নেই। জায়গা তৈরি করার জন্য মার্জিন ব্যবহার হয় এবং প্যাডিংটা ব্যবহার হয়। ওটা টেবিলের জন্য, এটা হচ্ছে সিএসএস ডিপের ক্ষেত্রে, ওটা হচ্ছে টেবিলে অ্যাট্রিবিউট আকারে। ওইখানেও দেখেন স্পেসিং প্যাডিং, মূল কনসেপ্টটা হচ্ছে স্পেস এবং প্যাডিং। ওকে, মার্জিন এবং প্যাডিংটা। এখন যখন আমরা জায়গা তৈরি করব, তখন আমাদের ফার্স্টে বুঝতে হবে যে জায়গাটা যে তৈরি করব, জায়গাটা কি আমরা কন্টেন্টের বাইরে তৈরি করব না ভিতরে তৈরি করব, এটা হলো প্রথমে বুঝতে হবে আমাকে। এই সবুজ ডিপটার আশেপাশে আমি জায়গা তৈরি করব, এই জায়গাটা তৈরি হবে কি ডিপটার বাইরে নাকি ভিতরে, এটা আমাকে ফার্স্টে বুঝতে হবে। ভিতরে বলতে ধরেন আমি এই ডিপের ভিতরে কিছু লেখা নিয়ে আসি, কপি করি, টোর ভিতরে আমি একটা স্প্যান ট্যাগ নিই, স্প্যান ট্যাগ এর ভিতরে পেস্ট করে দিলাম, রিলোড করি, চলে আসছে। বোঝা যাচ্ছে না? আমি স্প্যান ট্যাগটাকে ধরে কালার সাদা করে দিই, সরি, স্প্যান কালার 3টা এফ দিলে হোয়াইট হয়ে যায়। আচ্ছা, 6টা এফ, একটু কনফিউশন তৈরি হবে, আমি হোয়াইটই লিখি, তারপর আমি কালার কনসেপ্টটা বুঝাই দিচ্ছি আপনাদের। চলে আসছে, এখন বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা এই ডিপটাকে, সেকেন্ড যে ডিপটা, এই ডিপটায় জায়গা তৈরি করতে চাই। এখন বুঝতে হবে যে জায়গাটা তৈরি করব কি বাহির থেকে না ভিতর থেকে। ভিতর থেকে তার মানে হচ্ছে ভিতরে যে আমরা কন্টেন্ট গুলো দিয়েছি, অর্থাৎ তার যে চাইল্ড গুলো, তার চাইল্ডের পাশ দিয়ে জায়গা তৈরি করতে চাই কিনা, ভিতরে যে কন্টেন্ট গুলো দিয়েছি সে কন্টেন্টের বাহির থেকে।
এই যে লেখা, এই লেখার বাম পাশ থেকে কিন্তু এই ডিপটার ভেতর থেকে, এটাকে বলা হয় ভেতর থেকে জায়গা তৈরি করা। আরেকটা হচ্ছে টোটাল ডিপের বাইরে থেকে জায়গা তৈরি করা। কোনটা আমরা করতে চাই, এটা হলো বুঝতে হবে। দুটোই আমাদের প্রয়োজন হবে, তাই না? দুটোই আমাদের প্রয়োজন হবে, বাহির থেকেও জায়গা তৈরি করার প্রয়োজন হবে, ভেতর থেকেও জায়গা তৈরি করার প্রয়োজন হবে। যদি আমরা বাহির থেকে জায়গা তৈরি করতে যাই তখন ব্যবহার করব মার্জিন, আর যদি ভেতর থেকে জায়গা তৈরি করার প্রয়োজন হয় তখন ব্যবহার করব প্যাডিং। কনসেপ্ট ক্লিয়ার? জায়গা তৈরি করার জন্য আমরা দুইটা প্রপার্টি পাই, মার্জিন এবং প্যাডিং। যখন আমরা কন্টেন্টের বাহির থেকে জায়গা তৈরি করতে যাব তখন ব্যবহার করতে হবে মার্জিন, যখন ভেতর থেকে জায়গা তৈরি করার প্রয়োজন হবে তখন হলো প্যাডিং। বুঝে আসছে? চলেন তাহলে আমরা একটু প্র্যাকটিস করে আসি আসলে হয় কিনা। এদিকে এদিকে পেসিগুলো বন্ধ করেন, মনিটর। সো বুঝতেই পারছি আমরা মার্জিন তৈরি করতে পারি চারো পাশ থেকে, লেফট থেকেও চাইলে করতে পারি, রাইট থেকেও চাইলে করতে পারি, টপ বটম যে কোনো জায়গা থেকে আমরা মার্জিন ক্রিয়েট করতে পারি। যদি আমরা চাই লেফট থেকে মার্জিন ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে মার্জিন লেফট, মার্জিন লেফট। সাপোজ এখানে আমি করে দিলাম 20 পিক্সেল। ওকে, মার্জিন লেফট 20 পিক্সেল, সেভ দিলাম, রিলোড করলাম। জায়গাটা কিন্তু বাহির থেকে তৈরি হয়েছে, বুঝতে পারছেন? জায়গা কিন্তু বাহির থেকে তৈরি হয়েছে, এই জায়গার সাথে আর এই ডিপের কোনো সম্পর্ক নাই, এই জায়গাটা সম্পূর্ণ এই ডিপের বাহিরে। ক্লিয়ার? আমি যদি উপর থেকে জায়গা তৈরি করতে চাই কি লিখবো বলেন তো? মার্জিন টপ, সাপোজ 30 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, উপর থেকে জায়গা তৈরি হয়ে গেছে। রাইট থেকে করলেও বোঝা যাবে না, লেফট থেকে করলেও বোঝা যাবে না। আমরা একটা কাজ করি, রাইটে একটা ডিপ নিয়ে আসি। অবশ্যই নিচে নেমে আসবে, উপর থেকে জায়গা তৈরি হলে সে নিচে নামবে না, নিচে নামবেই, ওটাকে ধাক্কায় নিচে নেমে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করি, সেই নামে একটা ডিপ রাখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কপি করলাম, ভিজুয়াল স্টুডিও, ভিএস কোড, আচ্ছা হবে, সেম কাজ। সেভ দিলাম, রিলোড করি, চলে আসছে। ওটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, আচ্ছা এটাকে করে দিই ফ্লোট, ফ্লোট লেফট করা আছে তাই তো, এই মার্জিন দুটোকে তুলে দিই। ওকে, এখন যদি রাইটে আমি মার্জিন দেই, সেকেন্ড ডিপটায় বোঝা যাবে যে মার্জিন রাইট হচ্ছে কি হচ্ছে না। মার্জিন রাইট 20 পিক্সেল, বটম যদি করে দিই, যদিও বোঝা যাবে না বাট তারপর একটু করে দিই 40 পিক্সেল। মার্জিনে কিভাবে কালার দেয়? আগে আমার কনসেপ্টটা বুঝতে হবে, মার্জিনটা কেন ব্যবহার করি, তাই না? মার্জিনটা কেন ব্যবহার করি? জাস্ট জায়গাটা তৈরি করার জন্য। মার্জিনটা কালার দেওয়ার জন্য তৈরি করি না, কালার দেওয়ার জন্য তো আমার অন্য অন্য প্রপার্টি আছে, তাই না? আচ্ছা, সো মার্জিনের কনসেপ্টটা তো বুঝে আসছে। যখন নিচে নিচে আসে, নিচে কোনো পয়েন্ট থেকে থাকে, হ্যাঁ ওটা হচ্ছে যে আরো নিচে চলে যাবে, সেক্ষেত্রে দুই পাশে দুইটা লাল এবং নীল, যদি নিচে লেখাটা ওটা তো আরো নিচে চলে যাবে। হ্যাঁ চলে যাবে, তাহলে তো ওর সঙ্গে স্পেসটা বড় হয়ে যাবে। যখন আপনার নিচে মার্জিন দেওয়া দরকার হবে তখন কখনো এরকম মাঝখানে একটা এরকম নিচে নেওয়ার দরকার তেমন একটা হবে না, নিলে তিনটাই নেওয়ার দরকার হবে। কনসেপ্টটা আগে আগে হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝেন, সিএসএস টা কাজ করতেছে কিভাবে সেটা বুঝেন। লাইভ প্রজেক্ট যখন করবো আমরা, ঠিক আছে, তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে,
তখন আমরা দেখবো যে আসলে কোন জায়গায় কিভাবে কেমন আমরা ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা এখানে দেখেন মার্জিন হচ্ছে একটা প্রপার্টি, একই প্রপার্টির জন্য আমরা 4টা লাইন ব্যবহার করতেছি। এখানে একটা প্রশ্ন আসার কথা ছিল না, 4টা লাইনকে আমরা একটা লাইনে লিখতে পারি? শুধু মার্জিন যদি আমরা লিখতাম জাস্ট মার্জিন লেফট রাইট না লিখতাম তাহলে তো সবকটাই আচ্ছা যদি এই দেখেন একটা প্রপার্টির জন্য বা একটা জিনিসের জন্য মানে সিএসএস এর একটা প্রপার্টির জন্য একাধিক লাইন লিখতে হচ্ছে। তো সিএসএস এর যে সমস্ত প্রপার্টি একটা প্রপার্টির জন্য একাধিক লাইন লেখা লাগে ওই সমস্ত প্রপার্টিকে শর্ট হ্যান্ডও লেখা যায়, ঠিক আছে, এক লাইনও লেখা যায়। সেটা কিভাবে? এখানে যেহেতু আমরা মার্জিন প্রপার্টিটা ব্যবহার করতেছি এবং প্রপার্টির 4টা পার্টকে আলাদা আলাদা ব্যবহার করতেছি, এখন আমি ব্যবহার করব হচ্ছে এক লাইনে। কিভাবে এটাকে কমেন্ট করে রাখি বোঝার সুবিধার্থে। যদি এক লাইনে লিখতে চান তখন আপনাকে আর স্পেসিফিক করতে হবে না, আপনি জাস্ট লিখে দেন মার্জিন। মার্জিন মার্জিন দিয়ে সাপোজ করে দিলেন 50 পিক্সেল, বুঝেন? শুধু মার্জিন দিলাম, লিখে দিলাম 50 পিক্সেল। তাহলে এই মার্জিনটা কোথায় পাবে বলেন তো? চারপাশে পাবে, চারপাশে পেয়ে যাবে। ওকে, মার্জিনটা কিন্তু চারপাশে পেয়ে যাচ্ছে। আমি যদি চাই যে মার্জিনটা চারপাশে পাবে না বা চারপাশে সমান সমান পাবে না, উপরে নিচে পাবে 20 পিক্সেল, ডানে বামে পাবে 30 পিক্সেল সাপোজ, সেক্ষেত্রে কি করব? অর্থাৎ সহজ কথায় এখানে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল, এখানে 30, এখানে 30। তখন আমাদেরকে দুইটা ভ্যালু ব্যবহার করতে হবে, দুইটা ভ্যালু। প্রথম লিখলাম 20 পিক্সেল, সেকেন্ডে লিখলাম 30 পিক্সেল। যদি এইভাবে আমরা লিখি তাহলে প্রথম ভ্যালুটা কাজ করবে উপরে এবং নিচে, পরে ভ্যালুটা কাজ করবে ডানে এবং বামে। দেখেন সেভাবে কাজ করছে। অবশ্যই একটা স্পেস দিতে হবে, স্পেস। তো এটা কাজ করে কিভাবে, এটা কোন লজিকে কাজ করে? এটা কাজ করে হচ্ছে আপনার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেমন প্রথম থেকে কোথায়, একদম টপ, টপ থেকে রাইট, তারপরে বটম, তারপরে লেফট, তারপরে আবার টপে চলে যায়। এটাও ক্লকওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে। সো প্রথম ভ্যালুটা কাজ করবে টপে, ঠিক আছে, তারপরে রাইটে, বটমে, লেফটে। সো যদি আমরা দুইটা ভ্যালু কাজ করাই তাহলে প্রথম ভ্যালুটা টপ এবং বটম কাজ করতেছে, পরের ভ্যালুটা রাইট এবং লেফটে কাজ করতেছে। কেন? হওয়ার কথা ছিল যে প্রথম ভ্যালুটা কাজ করবে উপরে, পরের ভ্যালুটা কাজ করবে রাইটে, তাই না? আসলে কি এরকম হচ্ছে? আমি আপনাদেরকে একটু শেপ এঁকে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। পেইন্টের একটা শেপ তৈরি করি। আচ্ছা, আমি দুইটা ভ্যালু দিলাম। একটা ভ্যালু দিলাম হচ্ছে, প্রথম ভ্যালু দিচ্ছে হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল। পরের ভ্যালুটা দিলাম আমরা 30 পিক্সেল, এই তো দিলাম। দেখেন প্রথম ভ্যালুটা কাজ করবে হচ্ছে উপরে টপে, পরের ভ্যালুটা কাজ করছে রাইটে। যখন সে দুইটা ভ্যালু পাইলো তখন উপরেরটা কাজ করাতে পারছে, রাইটেরটা কাজ করাতে পারছে। মিসিং কোনটা? বটম এবং লেফট, দুইটা মিসিং। এখন সে দেখবে যে বটমের সাথে সম্পর্কটা কার, বটমের সাথে সম্পর্ক হচ্ছে টপের, তার মানে টপের ভ্যালুটা পেয়ে যাবে বটমে। এরপরে যখন লেফটের ভ্যালুটা মিসিং তখন সে দেখবে যে লেফটের সাথে সম্পর্কটা কার, রাইটের, তখন রাইটের ভ্যালুটা পেয়ে যাবে লেফটে। এবার ক্লিয়ার? তো দুইটা ভ্যালুটা কোন লজিকে কাজ করছে বুঝতে পারছেন এবার? আচ্ছা, আমরা যদি তিনটা ভ্যালু ইউজ করি, তিনটা ভ্যালু ব্যবহার করি, এখানে এখানে আবার করে দিলাম 50 পিক্সেল। এবার বলেন তো 3 নম্বর ভ্যালুটা কোথায় কাজ করবে? 3 নম্বর ভ্যালুটা কোথায় কাজ করবে? নিচে কাজ করার কথা না, ক্লকওয়াইজ। প্রথমটা টপ, পরেরটা রাইট, পরেরটা বটম। তো এখানে চলে আসবে 50 পিক্সেল। এখন লেফটে তো মিসিং, লেফটের ভ্যালুটা পাবে কোনটা? 30 পিক্সেল পাবে, কারণ লেফটের সাথে সম্পর্ক হচ্ছে রাইটের। ক্লিয়ার? ক্লিয়ার?
আর যদি 4টা ভ্যালু দিয়ে দিই তাহলে তো বুঝতেই পারছেন কিভাবে পেয়ে যাবে। আচ্ছা দেখি আসলেই পাইলো কিনা। প্রথম টপে পাবে 20, আর রাইটে পাবে 30, বটমে পাবে 50, আর বাকি হলো লেফটও পেয়ে যাবে 30। সেভ করি, দেখেন সেম টু সেম, এখানেও 30 রয়ে গেছে, এখানেও 30 রয়ে গেছে। ওকে, বুঝাতে পারছি? আর যদি 4টা ভ্যালু দেই তাহলে তো খুব ইজি, এটা বোঝা তো খুব একটা কঠিন কোনো কাজ না। প্রথম টপ, রাইট, বটম, যদি আমি একটা ভ্যালু দিই তাহলে চারপাশে নিয়ে যাবে। হ্যাঁ চারপাশে নিয়ে যাবে, চারটে ভ্যালু দিই নিজের মতো করে তাহলে চারপাশে নিয়ে যাবে। 4 রকম নিয়ে যাবে। এটা কেন দেখাইলাম? কারণ অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা ভ্যালু দিব, উপরে ধরেন আমি দেব 30 পিক্সেল, রাইটে 30 পিক্সেল, নিচে 30 পিক্সেল, বামে দেবো আমি 0, বামে কোনো মার্জিন থাকবে না, এরকম হয় না? বামে কোনো মার্জিন আমি দেবো না, তো সেক্ষেত্রে তো আপনাকে 4টে ভ্যালু ব্যবহার করতে হচ্ছে। কিভাবে করবেন? 100 জায়গায় তো আমি 0 করে দিতে হবে। 100 এর জায়গা করে দেবেন 0। ক্লিয়ার? আর যেখানে ভ্যালু থাকবে 0 সেখানে কোনো ইউনিট না বলাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। 0 পিক্সেল লেখা লাগবে না, শুধু 0 লিখে দেবেন। ক্লিয়ার? ছোট্টটা কথা মনে রাখবেন। দেখেন 3 পাশে মার্জিন পেয়ে গেছে, লেফটেরটা 0 হয়ে গেছে। এটা ছিল আমার মার্জিন কনসেপ্ট। মার্জিন কনসেপ্টটা কোনো প্রবলেম কারো? আচ্ছা, প্যাডিং কনসেপ্টটা একটু ডিফিকাল্ট, একটু বোঝার বিষয় আছে প্যাডিং কনসেপ্টটা। চলেন আমরা বুঝে আসি। আমি একটা কাজ করি, এই মার্জিনটাকে আমি কমেন্ট করে রাখি, কমেন্ট করে বুঝে নেই, কন্ট্রোল স্ল্যাশ, ভুলে গেলে তো হবে না, এটা তো বারবার আমি বলতেছি, ভুলে যান কেন? যে লাইনের উপর কার্সর রাখবেন, যে লাইনের উপর কার্সর থাকবে, কার্সর রাখা অবস্থায় কন্ট্রোল স্ল্যাশ দিলে সেই লাইনটা, অর্থাৎ সেই ট্যাগটা, লাইন না ট্যাগটা কমেন্ট হয়ে যাবে। এই ট্যাগটার শুরু এখানে, এখানে শেষ। এই ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় আমি কার্সর রেখে কন্ট্রোল স্ল্যাশ দিলে পুরো ট্যাগটা কমেন্ট হয়ে যাবে। আবার কন্ট্রোল স্ল্যাশ দিলে ব্যাকে ফিরে আসবে। একই, কন্ট্রোল স্ল্যাশ একই, ঠিক আছে? আচ্ছা, এবার চলেন আমরা প্যাডিং কনসেপ্টটা বুঝে আসি। প্যাডিং কি জন্য ব্যবহার হয় মনে আছে? ভেতর থেকে মার্জিন তৈরি, মানে জায়গা তৈরি করার জন্য। আচ্ছা, আমি চাচ্ছি এই 2 নম্বর যে ডিপটা, সেই 2 নম্বর ডিপটা ভেতর থেকে জায়গা তৈরি করুক, উপরে জায়গা তৈরি করুক, এটা আমি চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? প্যাডিং টপ, সেম টু সেম কনসেপ্ট। প্রথম ভ্যালু উপরে, তারপরের ভ্যালু ডানে বামে, এভাবে আসবে। ঠিক আছে, করে দিলাম আমি 50 পিক্সেল। যেহেতু আমি স্পেসিফিক করে দিচ্ছি যে শুধু টপ, এখানে কিন্তু মাল্টিপল ভ্যালু ব্যবহার করলে কাজ করবে না। যদি মাল্টিপল ভ্যালু ব্যবহার করতে চান তাহলে স্পেসিফিক করা যাবে না, কারণ এর ভিতর থেকে সে স্পেসিফিক করে নিবে। ওকে জি, সেম টু সেম, একই রকম। সিএসএস এর যতগুলো প্রপার্টি আছে, যে প্রপার্টির এইরকম মাল্টিপল প্রপার্টি থাকে, অনেকগুলো আছে, একটা দুইটা না, অনেকগুলো আছে, সবগুলোই এক লাইনে করা যায়। ঠিক আছে? আচ্ছা, ভিতর থেকে জায়গা তৈরি হয়েছে, কিন্তু প্রবলেমটা কি হলো? কি প্রবলেম? উইথ পারসেন্ট, হাইট পারসেন্ট, হাইটটা বেড়ে গেছে না কেন? লজিকটা কি, হাইটটা কেন বাড়লো? হাইটটা বাড়লো কেন বুঝেন নাই? মনে করেন, হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনার একটা ঘর আছে, ঠিক আছে? ঘরের উইথ হচ্ছে ধরেন 50 ফিট, হাইট হচ্ছে 50 ফিট। এটা হচ্ছে আপনার ঘরের কি বলা হয়, বর্গাকার। এখন আপনি যদি ঘরের ভিতর থেকে জায়গা তৈরি করেন আরো 10 ফিট, ওটা কি আপনার মূল ঘরের অংশ হয়ে যাবে না? তখন আপনার ঘরটা বড় হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন না ম্যাম? স্কোয়ারের উপরে 4 বেল ধরে নিয়েছেন, যে কোনো এক সাইডে
যদি বড় করেন। আমরা টপে করছি টপে যদি করা হয় তো টপে আপনি আপনার ঘরের বারান্দা থেকে আরো 10 ফিট বাড়ায় ফেললেন, বারান্দাটা 10 ফিট বড় করে ফেললেন, সেটা আপনার পুরো ঘরের এরিয়ার ভিতরে চলে আসতেছে না, ঘরটা বড় হয়ে যাচ্ছে না। লজিকটা এটাই। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, তার মানে আমার টোটাল ডিপের যে এরিয়াটা, জায়গাটা, সেটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। যখন আমি ভিতর থেকে প্যাডিং দিলাম, তার মানে সে নিজেই কেমন যেন বড় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সে, হ্যাঁ সেটাই, আমি একটু মজা করলাম এখানে, কিছু না। এটা তো একটা প্রবলেম, এটা একটা প্রবলেম না? আমার তো ভিতর থেকে জায়গা তৈরি করার প্রয়োজন, বাট ডিপটা যদি বড় হয়ে যায় তাহলে তো একটা প্রবলেম ফেস করব। কি প্রবলেম আমি দেখাই আপনাদেরকে। জায়গা তৈরি করব, টেবিলটা বড় করব, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বড় same থাকবে। সেম থাকবে। দেখেন কি প্রবলেমটা হয় আমি এটা দেখাই। এখানে আমার ডিপ আছে কয়টা? 3টা। আমি আরেকটা তৈরি করে ফেলি, এটা করে দিই 4, সেভ করি, এটাকে কপি করে উপরে উঠায় নিয়ে আসি, পেস্ট করলাম 4, এখানে করে দিলাম, কি করা যায়, পিঙ্ক কালার করে দিই। জি এসে রিমোট কোথায়? অন করে নেন, নিজের কাছে রাখেন। সরি, আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন। এখন আমি এই যে ডিপ, 4টা ডিপ, 4টা ডিপের আমি উইথ দেবো 25% করে। পার্সেন্ট তো বুঝেন, আমার এই পুরো ডিসপ্লে 25% করে আমি উইথ দেবো। এখন আমি পিক্সেলে উইথ দেবো না, ঠিক আছে? দেখি তাহলে কি হয়। কই, এই যে 1, এর উইথ করে দিলাম আমি 25%। পরেরটা কোথায়? আচ্ছা আমি একে কপি করে সব জায়গায় বসাই দিই, তাহলে লিখতে হবে না আর। 3 নম্বর, 4 নম্বর, সেভ করলাম, রিলোড করি, পুরো জায়গাটা সে বুক করে নিয়েছে। এখন এখানে যে কোনো একটা ডিপকে যদি আমি প্যাডিং রাইট করি বা প্যাডিং লেফট করি, তাহলে দেখবেন লাস্টের সেকশনটা নিচে চলে যাবে। বুঝতে পারছি? এখানে দেখেন সে উইথ 25 হওয়ার কারণে সে কিন্তু পুরো জায়গাটা দখল করে বসে আছে। এখন এখান থেকে যদি আমি 10 পিক্সেল প্যাডিং দেই, তার মানে এই ডিপটা 10 পিক্সেল বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে এই যে সর্বশেষ যে ডিপটা, সেটাকে সে ধাক্কা দিয়ে নিচে নামায় দেবে, কারণ সে তো তার জায়গাটা ধরে রাখতে পারতেছে না, সে ওই জায়গা ধরতেছে না। মার্জিনের ক্ষেত্রেও সেম। দেখেন আমি করি, প্যাডিং রাইট করি, আমি প্যাডিং রাইট করলাম 20 পিক্সেল, সেভ করি, এটা বড় হয়ে গেছে, এটা নিচে চলে আসছে। ওকে, কিন্তু কথা হচ্ছে যে আমরা কোনো একটা ডিবের ভিতরে যখন কন্টেন্ট লিখি, তখন তো আমার ভিতর থেকে জায়গাটা ফাঁকা রাখতে হয়, জায়গা আমার ফাঁকা রাখতে হয়, না হলে একদম গায়ে গায়ে মিশে গেলে দেখতে খারাপ লাগে, তাই না? জায়গাটা ফাঁকা রাখতে হয়। সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা মার্জিন ব্যবহার করি, তাহলে আমাদের কিছুই করার নেই, আমাদেরকে কাউন্ট করে করে নিতে হবে যে কত পিক্সেল মার্জিন দিলাম, সেই পিক্সেল অনুযায়ী আমার ডিপটাকে ছোট করে নিতে হবে। যেমন আমি দেখাই দিই আপনাদেরকে। মনে করেন এখানে আমি প্যাডিং লাইট দিলাম 20 পিক্সেল, প্যাডিং লেফট দিলাম 20 পিক্সেল। বুঝতেছেন? বুঝতে কষ্ট হচ্ছে নাকি? বুঝতেছেন তো? তাহলে এই ডিপটার টোটাল উইথ বেড়ে গেল কত? 40 পিক্সেল বেড়ে গেল। এখন এই ডিপটার উইথ আমাকে করে দিতে হবে 25% থেকে 40 পিক্সেল কম, ক্যালকুলেশন করে দিতে হবে, তাই না? কারণ আমি 40 পিক্সেল জায়গা নষ্ট করছি প্যাডিং এর কারণে, যে কারণে বড় হয়ে গেছে। এখন আমাকে উইথটাকে কমায় আনতে হবে। বুঝতেছেন? ক্যালকুলেশন করার জন্য আমরা সুন্দর একটা CSS3 এর একটা ভালো সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে লিখবেন CALC ফার্স্ট ব্র্যাকেট, এখানে বলে দেন 25
পার্সেন্ট মাইনাস কত 40% চলে আসে 40 পিক্সেল। তাহলে 25% থেকে সে 40 পিক্সেল জায়গাটা কমিয়ে নেবে। বুঝতে পারছেন সবাই? রিলোড করি। এখন দেখেন এটা ঠিকই প্যাডিং পাইছে, যতটুকু প্যাডিং আমরা দিছি ততটুকু তার ওয়েটকে কমাইতেছে। বুঝাতে পারছি? এখন যদি আমি দেখি এখানে আবার যদি আমি কই এই যে প্যাডিং রাইট আমি 20 এর জায়গায় করে দিলাম 30, 10 পিক্সেল জায়গা বেড়ে গেল না? যখনই 10 পিক্সেল জায়গা বেড়ে গেল তখন কি আবার ভেঙে যাবে না? 10 পিক্সেল তো দূরের কথা, 1 পিক্সেল জায়গা বেড়ে গেলেও ভেঙে যাবে। 20 এর জায়গা করে দিলাম আমি 21, 1 পিক্সেল, তাও ভেঙে যাবে। ওকে, তো এখানে যদি কোনো কারণে আমার আবার বাড়ানোর প্রয়োজন হয় তখন তো আবার আমাকে ক্যালকুলেশন করতে হবে, একটা বিরক্তিকর কাজ। এর জন্য আমরা আরেকটা প্রপার্টি পাই, এটা হচ্ছে শুধুমাত্র প্যাডিং এর ক্ষেত্রে কাজ করে, মার্জিনের ক্ষেত্রে কাজ করে না। সেই প্রপার্টির নাম হচ্ছে বক্স সাইজিং। ওকে, বক্স সাইজিং মানে এই পুরো ডিপটাকে সে বক্স হিসেবে ধরতেছে এবং বক্সের সাইজটাকে সে হ্যান্ডেল করতেছে। চলেন এখান থেকে আমি উইথ যা ছিল আমার 25% দিয়ে রাখি। দেওয়ার পরে প্যাডিং তৈরি করছি, এখান থেকে বড় এখানে অল্প একটু করছি। এখন আমি চাচ্ছি যে ভিতর থেকে প্যাডিং ঠিকই তৈরি হবে, বাট বক্সের সাইজ যেন বড় না হয়। বক্সের সাইজ আমি যতটুকু দিয়েছি উইথ হাইট অতটুকু যেন থাকে। এই কাজটা করার জন্য যেখানে আপনি প্যাডিং ব্যবহার করছেন, যে ডিপে প্যাডিং ব্যবহার করছেন সেখানে বলে দিবেন বক্স সাইজিং বর্ডার বক্স। এই কনসেপ্টটা আমি আপাতত বোঝাচ্ছি না, আপাতত মুখস্থ করে রাখেন, বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, বক্স সাইজিং বর্ডার বক্স। যখন আমি বলে দেব বক্স সাইজিং বর্ডার বক্স, তখনই সে প্যাডিং এর জন্য যে এক্সট্রা জায়গা তৈরি করতো ভিতর থেকে, সেই জায়গাগুলোকে সে তার কাউন্ট করবে না। সে ভিতর থেকে ঠিকই জায়গা তৈরি করবে কিন্তু সাইজটা বড় করতে পারবে না। বুঝাইতে পারছি? এখন ধরেন আপনি প্যাডিং রাইট দিয়েছেন, প্যাডিং লেফট দিয়েছেন, আপনি প্যাডিং লেফট যদি 20 এর জায়গায় 50 করে দেন, এখানে ঠিকই 50 পিক্সেল জায়গা ফাঁকা হবে, বাট সাইজটা আর বাড়াইতে পারবে না। ক্লিয়ার সবার কাছে কনসেপ্টটা? পার্সেন্টেজ হিসাবটা আচ্ছা, হ্যাঁ প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এইটা এই পর্যন্ত আমি রাখি, বা এটাকে আমি কমেন্ট করে রাখি, কমেন্ট করে আবার এটাকে নতুন করে আবার বোঝাই। কনসেপ্টটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, কমেন্ট করে রাখি, এটাকেও কমেন্ট করি, এগুলোকেও কমেন্ট করি, ফাঁকা করে দিলাম পুরা। থেকে আসলো আচ্ছা, এটাকে সেভ করিনি, এটাকে সেভ না করার কারণে লেখাটা চলে আসছে। আচ্ছা, দেন এখানে আমি আবার নিলাম 1 নামে একটা ডিপ নিলাম, 2 নামে একটা ডিপ নিলাম, 3 নামে একটা ডিপ নিলাম। ওকে, সেখানে আমি বলে দিলাম 1 যে ডিপটা, সেই ডিপটার উইথ আপাতত করে দিলাম আমি 400 পিক্সেল, একটু পরে আমি পার্সেন্টেজে চলে আসতেছি। হাইট করে দিলাম 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম রেড। ডুপ্লিকেট করি, একটু ভালো করে বুঝেন বিষয়টা। 4টা ডিপ চলে আসছে। এরপর আমি প্রত্যেকটা ডিপকে আমি ফ্লোট লেফট করলাম যেন পাশাপাশি চলে আসে, লেফট করলাম পাশাপাশি চলে আসে, চলে আসছে। এখন ধরেন যে এই সরি আরেকটা ডিপ আসে না, আচ্ছা এখানে 4 করে নেই।
নিচে চলে আসছে এবং সাইজ বেশি হয়ে গেছে। কিছু করে দিতে হবে। 200 করে দিই। আচ্ছা হাইট না, এখানেও 200, এখানেও 200, এখানেও 200, এখানেও 200, সবকটাকে সিলেক্ট করে 200 করে দিলাম। আসছে। এখন অনেক সময় এরকম হয় যে এখানে দেখেন আমি 4টা ডিপ রাখছি। এই 4টা ডিপ হলো আমার একটা সেকশন, ধরেন একটা সেকশন আমার কি বলা হয় প্রোডাক্ট সেকশন, বা দেখা যাচ্ছে আওয়ার সার্ভিসেস সেকশন থাকে না আমার ওয়েবসাইটে। আমি একটা ওয়েবসাইট ভিজিট করে আসি, তাহলে বোঝাইতে সুবিধা হবে না আপনাদের। জি এই কাজটা আমি তোমাকে করছি। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া হচ্ছে এখান থেকে শুরু, এখানে শেষ। ওকে, ধরেন এতটুকু হচ্ছে আমার সার্ভিস এরিয়া। এখন এই সার্ভিস এরিয়ার ভিতরে আবার 3টা ডিপ আছে, এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ, 3টা ডিপ। আচ্ছা, এই জিনিসটা কনসেপ্টটা মাথায় রাখেন, এই জিনিসটার মতো করে একটু তৈরি করার ট্রাই করি আমরা। আমি এই যে 4টা ডিপ রাখলাম, আমি আপাতত 4টা ডিপ দিয়ে তৈরি করি, 4টা ডিপ দিয়ে। এই 4টা ডিপকে আমি কাট করে সার্ভিসেস নামে একটা ডিপের ভিতরে রেখে দেব। ক্লিয়ার? এটা হচ্ছে আমার এরিয়ার নাম, তার ভিতরে 4টা ডিপ থাকবে আমার। কারো কনসেপ্ট বুঝতে অসুবিধা হচ্ছে? আমি এই টোটালটার একটা নামকরণ করলাম, এই টোটাল এরিয়াটার একটা নামকরণ করলাম, যে এখান থেকে নিয়ে শুরু করে, ধরেন এখান থেকে নিয়ে শুরু করে এতটুকু পর্যন্ত টোটালটার একটা নামকরণ করলাম। নামকরণ কি দিলাম আমি? সার্ভিসেস। এর ভিতরে এতটুকু তৈরি করার জন্য আমি একটা ডিপ নিলাম, এতটুকু তৈরি করার জন্য একটা ডিপ নিলাম, এতটুকু তৈরি করার জন্য একটা ডিপ নিলাম। এখানে আছে 3টা, আমি করতেছি 4টা, এতটুকু ডিফারেন্স। এবার ক্লিয়ার? আচ্ছা, তো আমি একটা কাজ করি, যেহেতু আমি প্যারেন্টস ব্যবহার করছি, আমি সব জায়গায় প্যারেন্টস এর নামটা বলে দেই। 3, 4, সেভ করলাম। প্যারেন্টস এবং চাইল্ডের যে সম্পর্ক সেটা গত ক্লাসে বোঝাই দিয়েছি, কম্বিনেটরি সিলেক্টর চলে আসছে। এখন এই যে সার্ভিসেস এরিয়াটা কপি করেন, সার্ভিসেস এরিয়াটা আমি ফার্স্টে ধরি, উইথ করে দিলাম আমি, ধরেন কত করা যায়, 800 পিক্সেল। উইথ করে দিলাম 800 পিক্সেল, হাইট একটু বাড়াই দিই আমি যাতে বোঝা যায়, 600 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার রেড বাদে সব, এটা দিয়ে দিলাম, চলে আসছে। আমি যদি এখান থেকে উইথ করে দিই 1000, সরি 1000, প্রবলেম। মেইন এরিয়ার উইথ দিলাম আমি 1000, তাহলে ভিতরে যে আমার চাইল্ড গুলো, সেই চাইল্ড গুলো উইথকে আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না, যে 1000 যদি দেই তাহলে ভিতরের কন্টেন্ট গুলোর উইথ কত করে করে পাবে, একটা পাবে কত, 250 করে, 250 করে পাবে, তাই না? আবার আমাকে এখানে খুঁজে খুঁজে কই, এই যে উইথ এখান থেকে করে দিতে হচ্ছে 250, এখানে উইথ করে দিবেন 250, চারোটা আমাকে উইথ চেঞ্জ করতে হচ্ছে 250, তাহলে আমার পুরো জায়গাটা কভার হচ্ছে, এই তো। এখন যদি 4টা এরিয়া না হয়, এখানে 3টা এরিয়া হয়, কোনো কারণে আপনার এরিয়া হলো 3টা হয়ে গেছে, এখন আপনি ক্যালকুলেশন কিভাবে করবেন? ক্যালকুলেটর ওপেন করেন, এখানে বলে দেন যে 1000 ভাগ 3, দেখেন 3 3 3 3 অগণিত 3, কয়টা 3 বসাবেন আপনি ওই জায়গায়? আপনি পার্সেন্টেজ করেন না যাই করেন না কেন, এখন আপনি তো এই প্রপার সংখ্যাটা বসাতে পারতেছেন না, কিছু জায়গাটা ফাঁকা রয়ে যাচ্ছে।
100 কে যদি আপনি 3 ভাগে ভাগ দেন, কিছু অংশ তো আপনার হাতে থেকেই যাচ্ছে, তাই না? আর আমরা ডিজাইন করব পিক্সেল পারফেক্ট, একটা পিক্সেলের জন্য হেরফের না হয়। এখন আমরা যে কাজটা করব, এই যে ক্যালকুলেশনটা করলাম, ক্যালকুলেশনটাকেই আমি সিএসএস এর মাধ্যমে তার হাতে তুলে দেবো। তুমি 100 ভাগে 3 ভাগের 1 ভাগ নিয়ে নাও, যতটুকু হবে না হবে তুমি বুঝে নাও। বুঝাতে পারছি? এবার বুঝছেন সবাই বিষয়টা? এখন কিভাবে আমি করব দেখেন, আমি একটু বোঝাই, না বুঝলে বলবেন, ঠিক আছে? এখানে আমি বলে দিলাম উইথ হচ্ছে ক্যালকুলেশন হবে 1000 পিক্সেল থেকে ভাগ হবে 3 ভাগ, তাই না? এটাই তো। সেভ করি, টোটাল এটাকে কপি করি, এখানে বসাই দিলাম, এখানেও বসাই দিলাম, এখানেও বসাই দিলাম। সেভ করি, রিলোড করি। দেখেন সে কিন্তু ক্যালকুলেশন করে নিজের মতো করে নিয়ে নিয়েছে, আমার কষ্ট করতে হয়নি, কোনোটা বড় হয়নি। ঠিক আছে? এখন কথা হলো যে ঠিক আছে আমি এটা করে দিলাম, বাস ভালো কথা। আমার প্যারেন্টস এর সাইজটা একটু বাড়াইতে হচ্ছে, প্যারেন্টসটা আমার পছন্দসই হচ্ছে না, করে দেব 1200 পিক্সেল। আবার ক্যালকুলেশন করবেন, আবার ক্যালকুলেশন করতে হচ্ছে না। এটাও তো একটা এক প্রকারের বিরক্তিকর কাজ, বা একটা দেখা যাচ্ছে যে আপনার কোডিংটা একটা অনেকটা নন স্ট্যান্ডার্ড হয়ে গেল, যে আমার বায়ার তো আমার কোডটা নিয়ে সে চাইলেই তার সেকশনটাকে বড় করতে পারে, সেকশন বড় করলে তার নানান জায়গা কোড চেঞ্জ করতে হচ্ছে, তাই না? আমরা যদি কাজটা এমন ভাবে করি যে কেমন যেন অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, 1000 লাইন কোড করার পরিবর্তে আমাকে 2 লাইন কোড করলে হয়ে যাচ্ছে। তো আমাকে এই জিনিসটা মাথায় রেখে করতে হবে যেন যত শর্ট হ্যান্ড কাজ করা যায়। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা করব কি, এই যে ভিতরের যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলোকে আর ওয়েটটা আমরা, ওয়েটটা হাইট না, শুধু ওয়েটটা, এতক্ষণ পর্যন্ত আমি কোনো হাইট দেখাইনি আপনাদের, শুধু ওয়েটটা, এর ওয়েটটাকে আমি হ্যান্ডেল করব পার্সেন্টেজ দিয়ে। ঠিক আছে? পার্সেন্টেজ দিয়ে। এই লাল ডিপটাকে যদি আমি বলি উইথ 50%, তার মানে হচ্ছে এই লালের প্যারেন্টস হচ্ছে এই সার্ভিসেস এরিয়াটা, সার্ভিসেস নামের ডিপটা, তাই না? এই সার্ভিসেস ডিপের অর্ধেক, তার প্যারেন্টস এর অর্ধেক। এবার বুঝছেন বিষয়টা? এই সবুজটাকে যদি আমি বলি উইথ 80%, তার মানে হচ্ছে এই সবুজটা সে দেখবে তার প্যারেন্টসকে কতটুকু উইথ দেওয়া হয়েছে, তার প্যারেন্টসকে যে উইথটা দেওয়া হবে সে তা অটোমেটিক্যালি তার 80% নিয়ে নেবে। এবার ক্লিয়ার? এখন যদি আমরা করি এই ওয়েটটা এভাবে ক্যালকুলেশন না করে 1000 পিক্সেল না দিয়ে যদি আমি করে দিই 100% এর 3 ভাগ, হবে না? 100% এর 3 ভাগ, এটাকে করে দিই। 4 নম্বরটা তো আমরা কেটে ফেলছি, দরকার নেই। নিয়ে নিচ্ছে তো, কোনো প্রবলেম নেই। এখন যদি কোনো কারণে আমার এই মেইন এরিয়াটার উইডথ আরো বাড়াইতে হয় বা কমাইতে হয়, 100 পিক্সেল কমাই দিলাম, কোনো প্রবলেম হবে? এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোড। আমরা কি বুঝতে পারলাম, যে যখন আমরা কোনো এরিয়া বা কোনো সেকশনকে সেকশনের উইডথ কন্ট্রোল করব, তখন মনে রাখবেন যে আমরা ভিতরে যে আইটেমগুলো, সেই আইটেমগুলোকে সবসময় আমরা পার্সেন্টেজ দিয়ে কন্ট্রোল করব। মনে থাকবে? টোটাল যে আইটেমটা সেটা আপনি পিক্সেল দিয়ে কন্ট্রোল করেন, টোটাল যে এরিয়াটা, যেমন সার্ভিসেস একটা এরিয়া হতে পারে, কন্টাক্ট একটা এরিয়া হতে পারে, আমার উপরে যে মেনু বারটা, টোটাল মেনু বারের জন্য যে জায়গাটা বরাদ্দ করছি সেটা হচ্ছে একটা এরিয়া, মেনুর জন্য বরাদ্দকৃত এরিয়া, সেটাকে আপনার ইচ্ছা মতো আপনি নির্দিষ্ট একটা পিক্সেল দিয়ে ওয়েট দিয়ে দেবেন। ভিতরের যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলোকে কখনো পিক্সেল দেবে না, পার্সেন্টেজ দেবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মনে থাকবে? আচ্ছা, তো পার্সেন্টেজ দেওয়ার দুইটা কারণ দেখাইলাম। একটা কারণ হচ্ছে যে পিক্সেল পারফেক্ট ডিজাইন যদি করতে চান, তাহলে কোনো কোনো ক্ষেত্রে এই ক্যালকুলেশন করাটা আমার বাধ্য হয়ে যায় আমার করতে। কারণ সেক্ষেত্রে যদি আমি 30.33 দিয়ে দিই, 33.33 যদি আমি বসাই দিই, তারপরেও দেখবেন কিছু জায়গা হলো ফাঁকা থেকে যাবে আমার পাশে, 0.01 যাই থাকবে আর কি, তাই না?
তা আমরা কিছুই রাখবো না, আমরা একদম পিক্সেল পারফেক্ট ডিজাইন করবো, যেন একটা পিক্সেল বা হাফ পিক্সেল বা 4/1 কিছুই যেন ফাঁকা না থাকে। বুঝাইতে পারছি? আর পিক্সেল পারফেক্ট ডিজাইনের অনেক মূল্য মার্কেট প্লেসে, অনেক মূল্য। পিক্সেল ক্যাপের জায়গায় ইউজ করব জি জি, পিক্সেল এই যে আমরা বললাম যে কোথাও যেন 1 পিক্সেলও বেশিও না হয়ে যায়, 1 পিক্সেল কম না। পিক্সেল আমরা কাস্টম মেনু বারের জন্য ইউজ করব। এই যে এরিয়াটা তৈরি করলাম সার্ভিসেসের জন্য, পুরো যে জায়গাটা আমরা নিলাম, এই যে নিচের যে কালারটা দেখা যাচ্ছে, পুরো জায়গার জন্য আমরা একটা পিক্সেল নিয়ে নির্দিষ্ট একটা এরিয়া বানিয়ে নিতে পারি। তোমার জন্য এতটুকু জায়গা বরাদ্দ, ভিতরে যে আইটেমগুলো নিব সেই আইটেমগুলো আমরা পার্সেন্টেজ দিয়ে হ্যান্ডেল করব। ক্লিয়ার? টোটাল এরিয়া যদি মাস বরাবর। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন, মাঝ বরাবর আনতে চাইলে কি করতে হবে? যে কোনো ডিপকে যদি মাঝখানে আনতে চাই, দুইটা শর্ত, দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো তার উইডথটাকে কমাইতে হবে। কোনো ডিপকে যদি মাঝখানে আনতে চান, একটা ডিপের উইডথ দেওয়া থাকে ডিফল্ট ভাবে 100%, উইডথটাকে প্রথম কমাইতে হবে, ওয়েটটাকে কমাইতে হবে। সো ওয়েট কমানোর পরে সেকেন্ড কাজ হলো ওই এই যে ওয়েটটাকে আমরা কমাই দিছি, সেকেন্ড কাজ হলো এখানে একটা মার্জিন ব্যবহার করতে হবে, মার্জিন 0 অটো। 0 কি কাজ করবে বলেন তো? উপরেও 0, নিচেও 0। অটো কি কাজ করবে? ডানেও অটো, বামেও অটো, অর্থাৎ টোটাল জায়গাটা অটোমেটিক 2 ভাগে ভাগ করে ডানে এবং বামে পাঠিয়ে দেবে। বুঝতে পারছি? দেখেন টোটাল ডিপটা মাঝখানে চলে আসছে। খুব কি কঠিন? যদি কঠিন না, আমরা যতটুকু শিখলাম এতটুকু দিয়ে এই ওয়েবসাইটটা ডিজাইন করা শুরু করে দেব, দেখি পারি কিনা। এই ডিজাইনটা করার আগে এটা কেটে দিই বা এটাকে রেখে দিই, আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। নিউ ফোল্ডার করলাম, জাস্ট একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে আমি করে দিলাম ইমেজেস সিএসএস। সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস, আর এখানে আনবো কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। টোটালটাকে আমি ব্র্যাকেট ওপেন করলাম, পাশাপাশি এটাকে ওপেন করে দিলাম আমরা ব্রাউজারে। খেয়াল করেন কিভাবে আমি কাজগুলো আগাই। সর্বপ্রথম যেহেতু আমরা এই ওয়েবসাইট নিয়ে কাজ করব, ওয়েবসাইটকে আমাকে বুঝতে হবে যে ওয়েবসাইটের সেকশন কয়টা, ঠিক আছে? অর্থাৎ এই ওয়েবসাইটটাকে আমরা কয়টা রোতে ভাগ করতে পারি, এটা হলো ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে। যেমন এইটা হচ্ছে আমার একটা সেকশন, এটাকে আমরা নাম দিতে পারি মেনু সেকশন, বা নাম দিতে পারি টপ সেকশন, বা নাম দিতে পারি হেডার সেকশন, বিভিন্ন নাম দেওয়া যায়। মেনু সেকশন নাম দিতে পারি কারণ এখানে আছে একটা মেনু আছে, ডান পাশে একটা মেনু বার আছে, মেনু নাম দিতে পারি। টপও নাম দিতে পারি কারণ এটা উপরে আছে। আচ্ছা, এখানে এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু অনেক কিছু ভিত্তি করে, অনেক কিছু এই নামের উপর ভিত্তি করে। এই নামগুলো কখনোই কিন্তু এলোমেলো নাম দেওয়াটা ঠিক না, দেওয়া যাবে না। যদি একেবারে এলোমেলো নাম দেন, অনেকে করে কি নাম দিয়ে রাখে ABCD, বা নাম দিয়ে থাকে সামথিং, টেস্টিং, এই ধরনের নাম ব্যবহার করে। এই ধরনের নাম যদি ব্যবহার করেন, আপনার এই যে এরিয়ার সাথে যদি রিলেটেড নাম না হয়, তাহলে রিসেলেবল মার্কেট প্লেস থেকে রিজেক্ট দিয়ে দেবে। সেই কাজটা করবেন না কখনো, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেই ধরনের কাজ করতেছেন সেই রিলেটেড নাম দেবেন। যেমন উপরে আমি কাজ, অন্য নাম দেবেন না। উপরে আমরা কাজ করতেছি হচ্ছে হেডিং নিয়ে কাজ করতেছি, বা ধরেন মেনু বার নিয়ে কাজ করতেছি, বা টপ বার নিয়ে কাজ করতেছি। আমি যেটাই বলি না কেন, মেন তো একটাই করতেছে, তাই না? সো অনেক নাম আমরা পেয়ে যাব, এলোমেলো নাম দেওয়ার কোনো প্রয়োজন আমাদের হবেই না। সো এখানে ধরেন আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এই ওয়েবসাইটে রো গুলোকে আলাদা আলাদা করতে হবে আর কি, রো গুলোকে আলাদা করতে হবে, বা সেকশন ওয়াইজ আলাদা আলাদা করতে হবে। তো উপরে আমরা মেনুটাকে আলাদা একটা সেকশন তৈরি করলাম। আপাতত আমরা এক একটা রো নিয়ে কাজ করি, যেহেতু এখন আমরা অ্যাডভান্সে যাইনি,
আমরা আগে একটা রোকে ফাইন্ড আউট করে বের করে যে এতটুকু একটা রো হিসেবে কাউন্ট করা যায় সেই রোটা নিয়ে কাজ আরম্ভ করে দিই। ওকে, আচ্ছা, এইটা নিয়ে কাজ করার সময় একটু ভালো করে খেয়াল করেন। এইটা নিয়ে কাজ করার আগে আমরা আরেকটা জিনিস শিখে আসবো, সেটা হচ্ছে দেখেন যতগুলো রো আছে এখানে, যতগুলো রো আছে, ধরেন এটা একটা রো, এটা একটা রো, অনেকগুলো রো আছে। এই রোর ভিতরে একটা জিনিস কিন্তু কমন আছে, একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রত্যেকটা রোর ভিতরে যে কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলো একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আছে এবং মিডিলে আছে, তাই না? একটা নির্দিষ্ট জায়গায় আছে এবং সেটা মিডিলে আছে। দেখেন প্রত্যেকটা কন্টেন্ট সেম টু সেম। আচ্ছা, তো এটাকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা সেকশনের দুইটা এরিয়া আছে। একটা হচ্ছে সেকশনের কন্টেন্ট এরিয়া, আর একটা হলো সেকশনের ব্যাকগ্রাউন্ড এরিয়া, যে এরিয়াটা বাইরে রয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপ্টটা না যায়, এটা অনেকটা কনফিউশন তৈরি হয়ে যাবে। আমরা এখান থেকে ধরে কাজ শুরু করে দিই। যদি আপনারা ফায়ারফক্স যারা ব্যবহার করেন তারা এই টুলটা পেয়ে যাবেন। এখানে গিয়ে টেক স্ক্রিনশটে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করে টান দেন। টান দেওয়ার পরে দেখেন এখানে বলে দিয়েছে যে এটা উইথ কত, 1138 উইথ আছে। ওকে, আমরা একটা কাজ করি, আমাদের হিসাব করার সুবিধার্থে আমরা 1200 পিক্সেল উইথ রাখি, যেন আমরা হিসাব করতে সুবিধা হয় আমাদের। 1200 পিক্সেল উইথ রেখে এটার কাজটা আমরা আরম্ভ করে দিই। তো ফার্স্ট অফ অল আমাকে সিনট্যাক্সটা আনতে হবে, নিয়ে আসি। এখানে বলে দিলাম, আমি নাম দিলাম ওয়েবসাইট ডিজাইন, যে কোনো একটা নাম দিলাম। এবং যেহেতু আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব, সেহেতু আমি সিএসএসটা লিংক করে ফেলি। সিএসএস এর ভিতরে style.css। এই যে বড় ভাই, এদিকে মনিটরগুলো বন্ধ করে দেন। আচ্ছা, এরপরে এই এরিয়াটা আমরা তৈরি করব। এই এরিয়াটা তৈরি করার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা কমেন্ট করে রাখবো। যেমন আমরা টেবিলে কমেন্ট করেছিলাম, মনে আছে? এরকম কমেন্ট করে রাখবো। নাম দিলাম হচ্ছে, কি নাম দেওয়া যায়? মেনু এরিয়া নাম না দিয়ে সেকশন নাম দিই, সেকশন নামটা শুনতে ভালো লাগে। স্টার্ট, দেন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এন্ড। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, একটা সামনে নিয়ে আসি। দেন এখানে একটা ডিপ নেবেন, ক্লাস দিলাম মেনু। ওকে, ক্লাস দিলাম মেনু। আচ্ছা, এখন এইটাকে আমি ধরবো, এটাকে ধরে একটু সিএসএসটা করে আসি। চলে যান সিএসএস এর ভিতরে, আমি বোঝার সুবিধার্থে পাশাপাশি নিয়ে আসি। আচ্ছা, এখানেও ফার্স্ট অফ অল আমি কমেন্ট করে ফেলবো। কি কমেন্ট করব? এখানে যে কমেন্ট করছি সেম টু সেম একই কমেন্ট করব, একই কমেন্ট। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিলাম, এন্ড। বুঝতে কষ্ট হচ্ছে কারো? এখানে করে দিলাম মেনু উইথ, আমরা হিসাব করেছিলাম কত জানি, 1200 পিক্সেল। সো উইথটা আমি বসাই দিলাম 1200 পিক্সেল। 1200 পিক্সেল। হাইটটা আমি আনুমানিক কিছু দিতে পারি, অথবা এখান থেকে আমরা হিসাব করেও দিতে পারি। ওকে, হিসাব করে দেই। এখানে আছে কত, 70 বা 80 পিক্সেল দিতে পারি আমরা। সরি, 80 পিক্সেল। জাস্ট বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি, কালারটা এখান থেকে নিয়ে আসি। বুঝে নাই? লাল, হলুদ আর প্যাকেট ব্লু, এই তিনটে কালার সব কালার। আচ্ছা, সব সাদা নেই। তাহলে কালো হলো, ওই তিনটে কালার দিয়ে কোনো কাজ করবে না। এটা তো না, কোনটা জানি, এটা। ওকে, আসছে তো। এখন এটাকে মাঝখানে আনবো, কিভাবে আনবো জানি? মার্জিন 0 অটো। দুইটা শর্ত মাঝখানে আনার জন্য। এক নম্বর শর্ত হচ্ছে ওয়েটটাকে কন্ট্রোল করা, ওয়েটটাকে কমিয়ে আনা। সো ওয়েটটাকে আমি কমিয়ে আনলাম, দেন আমি মার্জিন 0 অটো করলে মাঝখানে চলে আসতেছে।
0 স্পেস অটো। এখানে অনেকে একটা ভুল করে ফেলেন, 0 জায়গা ও লিখে ফেলেন, এরপর আর খুঁজে পান না যে কি ভুল করছি। এই ভুলটা যেন না করেন, কারণ ও এবং 0 কিন্তু পাশাপাশি কি কিবোর্ডে। এই প্রবলেমটা আমি ফেস করছি, এজন্য বলে দিলাম। আসছে তো আমার এরিয়া ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমরা এরিয়া ক্রিয়েট করে ফেলতে পারলাম, এখন হচ্ছে এই এরিয়ার ভিতরে আমার বা এই সেকশনের ভিতরে কয়টা এরিয়া আছে। এই সেকশনটা আমি টোটালটাকে আমি সেকশন বলে কল করলাম, আর ভিতরে যে জায়গাগুলো আমি বানাবো সেটাকে আমি এরিয়া বলে কল করলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো এই টোটাল সেকশনের ভিতরে কয়টা এরিয়া আছে বলেন তো? কয়টা? দুইটা। মেনুর জন্য একটা, লোগোর জন্য একটা, টোটাল লোগোর জন্য একটা, তাই তো? এখন আমি মেনুর জন্য একটা জায়গা বানাবো, লোগোর জন্য একটা জায়গা বানাবো। কিভাবে বানাবো? আমি কিন্তু অ্যাডভান্সে চলে যাচ্ছি, বুঝতে পারতেছেন? অ্যাডভান্সে চলে যাচ্ছি। কিভাবে আমি এই উইডথটাকে হ্যান্ডেল করব? লেফটে দেবো একটা, রাইটে দেবো একটা। তো চলেন আমরা এখানে ভিতরে দুইটা ডিপ যেহেতু তৈরি করতে হবে, দুইটা ডিপ আগে তৈরি করে ফেলি। লেফটে যে ডিপটা তার নাম দিলাম লোগো, লোগো। রাইটে যে কি বলা হয় ডিপটা, সেই ডিপের নাম দেবো কি? লিস্ট দিলাম। মেনু নামে অলরেডি আমরা ব্যবহার করে ফেলছি, সেহেতু লিস্ট দিলাম। তাহলে আমাদের কনফিউশন তৈরি হবে না, প্যাচ লেগে যাবে না। ওকে, অথবা আমি বলে দিলাম মেনু হাইফেন আইটেমস। এখন তো ক্লিয়ার? আচ্ছা, কোনটা কোনটা? আচ্ছা, কমেন্টের ভিতরে কন্টেন্ট দেখাবে না। আচ্ছা আচ্ছা, এখন আমি এই লোগোটাকে ধরতে চাই, কিভাবে ধরবো? এই লোগোটাকে আমি সিলেক্ট করতে চাই সিএসএস এর মাধ্যমে। কিভাবে? প্রথমে কি লিখবো? ডট মেনু, প্যারেন্টস এর নাম ফার্স্টে, স্পেস ডট লোগো। এখানের ওয়েটটাকে পিক্সেল দেওয়াটা ভালো নাকি পার্সেন্ট দেওয়া ভালো? পার্সেন্টেজ দেওয়াটা ভালো। উইথ করে দিলাম সাপোজ 20%। কেন 100%? হাইটটা কি চেঞ্জ হবে? হাইট তো সেম থাকবে, উপরের মতোই। তো হাইটটাও আমি করে দিলাম 100%। সমস্যা আছে? না দিলে পাবে না, কিছুই পাবে না, হাইট 0 হয়ে যাবে। ডিফল্ট ভাবে হাইট দেওয়া থেকে 0। তো বোঝানোর জন্য আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম, ভিন্ন একটা কালার দিয়ে আসি, এটা দিয়ে আসি, পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, HTML ও সেভ করলাম, CSS টাও সেভ করলাম, রিলোড করি, আসছে? চলে আসছে। এখন রাইটের একটা সেকশন তৈরি করতে হবে লিস্টের জন্য। লিস্টটাকে ডিজাইন করে আসি। এটাকে ধরার জন্য ফার্স্টে কি লিখবো? ডট মেনু স্পেস ডট মেনু আইটেমস। উইথ বাকি রইল কত? 80%। হাইট কপি করবো, বা যে ওয়েবসাইটের মতো করে আমরা ওয়েবসাইটটা তৈরি করব, সেখানে গিয়ে ফার্স্ট অফ অল হলো আমরা সেকশনটাকে বাছাই করলাম, বা সেকশনটাকে আমরা দেখলাম যে কোন কয়টা সেকশন আছে। ঠিক আছে, আগে সেকশনটা চিনলাম সহজ কথায়, যে এতটুকু এরিয়া নিয়ে আমরা একটা সেকশন তৈরি করতে চাই। এরপরে সেকশনটা আমরা তৈরি করলাম, একটা নাম দিলাম হচ্ছে মেনু সেকশন। ওকে, এই সেকশনের ভিতরে আবার দুইটা এরিয়া তৈরি করলাম, একটা হচ্ছে লোগো এরিয়া আর একটা হচ্ছে মেনু আইটেমস এরিয়া। লোগো এরিয়াটা ডিজাইন করে ফেলছি আমরা, দেন মেনু আইটেমটারও ডিজাইন করে ফেলছি। উইথ করে দিয়েছি 80% আর এখানে উইথ করে দিয়েছি 20%। আচ্ছা, ওকে, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এখান থেকে নিয়ে আসি, কালারটা নিয়ে আসি, সরি, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কোথায় আসবে বলেন তো?
ডানে আসবে? বামে আসবে, বাম থেকে ডানে যাবে, কোথায় আসবে? বাম দিক থেকে ডান দিকে যাবে। ডিপটাকে ডানে আসবে নাকি নিচে আসবে? ডিপ কি ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট? ব্লক ট্যাগ না ইনলাইন ট্যাগ? ব্লক ট্যাগ। তার মানে এই যে একটা অলরেডি আমরা ব্লক ট্যাগ তৈরি করে ফেলছি, এটা যদিও এটা উইথ এতটুকু দিচ্ছে, সে কিন্তু ডানের পুরো জায়গা দখল করে আছে না? সো পরবর্তী ডিপটা কি নিচে চলে আসবে না? কিন্তু এই আমরা মেইন ডিপটা আমরা তো ওই শেয়ারটা করছি, সেই সেকশনের ভিতরে ওই ডিপটা বাবার ভিতরে করতেছি। সব কনফিউশন দূর করে দিলাম। কিন্তু আমরা তো মেইন একটা ডিপ দিয়ে রাখছি না, সেটা মধ্যে এটা থাকার কথা না। মেইন একটা ডিপ দিয়ে রাখছি, সেটার উপরে থাকার কথা, বাট সেই ডিপটার ভিতরে পুরো জায়গা তো সে এক ডিপে দখল করে ফেলছে। এখন তো পরবর্তী ডিপটা জোর করে তার বাইরে চলে আসছে, বাইরে এবং নিচে চলে আসছে, তাই না? উপরে যে ডিপটা, এই ডিপটাই যে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা, তার প্যারেন্টস এর পুরো জায়গা দখল করে রাখছে। যদিও তার হাইট দিছি আমরা, ওয়েট দিছি 20%, তারপরও ডান পাশে পুরো জায়গাটা সে দখল করে আছে। বুঝতে পারছি না? যদিও এখানে তার প্যারেন্টস এর হাইট দিয়েছিলাম আমরা 80 পিক্সেল, এবং এটাও আমি 80 পিক্সেল দিছি, এটাও আমি 80 পিক্সেল দিছি। তার মানে বোঝা গেল এই সেকেন্ড যে ডিপটা, সেই ডিপটা কিন্তু তার প্যারেন্টস থেকে বাইরে চলে আসছে। কেন বাইরে চলে আসছে? কারণ ভিতরে অলরেডি আমরা একটা ব্লক এলিমেন্ট ব্যবহার করছি, ব্লক ট্যাগ ব্যবহার করছি। যখনই ব্লক ট্যাগ ব্যবহার করছে, সে তার পুরো জায়গাটা দখল করে বসে আছে। ক্লিয়ার? এখন প্রয়োজন হলো এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসা। কি করব আমরা? এই দুটোটাকে আমরা ফ্লোট লেফট দিব, এটাকে এবং এটাকে উভয়টাকে ফ্লোট লেফট করে দেব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, আসছে। আমার কিন্তু খুব সহজে আমি দুইটা এরিয়া তৈরি করে ফেললাম। ভিতরে কন্টেন্ট আমি আপাতত দিচ্ছি না, কন্টেন্ট দিব পরে, আপাতত এরিয়াগুলো বানাই ফেলি, দেখি পারি কিনা। একটা আমি বানাই ফেললাম। সেকেন্ড এরিয়াটা কি? ব্যানার সেকশন, খুব ইজি একটা সেকশন। একটা ডিপ বানাইলে আমার হয়ে যাচ্ছে, আর কিছুই লাগতেছে না। আচ্ছা, একটা বানাই। এটাকে নাম দিলাম ব্যানার স্টার্ট, দেন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে বলে দিলাম এন্ড। এখানে একটা ডিপ নিলাম, নাম দিলাম ব্যানার। আর তো আমার কিছু লাগতেছে না, তাই না? কারণ এখানে ভিতরে আর কোনো এরিয়া নেই, জাস্ট একটা সেকশন। সো এটাকে আমি কপি করি, এখানে একটা স্পেস দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। তো কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, করে দিলাম এন্ড। এর ভিতরে এখন আমি ব্যানারটাকে ধরবো, কিভাবে ধরবো বলেন তো? ডট ব্যানার। প্যারেন্টসকে ধরতে হবে না? প্যারেন্টসকে ধরতে হবে? এত প্যারেন্টস, যদিও প্যারেন্টস আছে, বডি প্যারেন্টস, বডি তো আর ধরতে হয় না আমার। তার মানে আমাকে সেকশনাল যে মেইন ক্লাসটা, সেখান থেকে আমাকে ধরে আসতে হয়। ক্লিয়ার? খুব ইজি। আচ্ছা, সো এখানে আমি বলে দিলাম উইথ কত হবে এটার? 100% না, পুরো এরিয়া জুড়েই তো আছে, 100% করে দিলাম। হাইটটা করে দিলাম 400 পিক্সেল করে দিলাম, খুব বেশি বড় করলাম না। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা, পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড করি, আসছে? চলে আসছে। আচ্ছা, দেন এরপরে আরেকটা সেকশন তৈরি করব, কেটে দেই। এইটার নাম দেওয়া যায় কি? আগে পরিকল্পনা করি এই কাজটা আমরা কিভাবে করব। টোটাল একটা এরিয়াকে আগে চুজ করবো যে এই এরিয়াটা কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে। দেখে আমরা বুঝতে পারতেছি এরিয়া এখান থেকে শুরু, এখানে শেষ, তাই না? সো এই টোটাল এরিয়াটার একটা নাম দিব, বা সেকশনটার একটা নাম দেবো, টোটাল সেকশনটার একটা নাম দিব।
কি নাম দেওয়া যেতে পারে? অ্যাবাউট সেকশন দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা একটা নাম দেই। খেয়াল করছেন ওয়েব ডিজাইন কত সহজ? আসলে কি খুব কঠিন? খুব সহজ কিন্তু। আচ্ছা, বলে দিলাম অ্যাবাউট সেকশন স্টার্ট এন্ড। এখানে একটা ডিপ নেব, যার নাম দেব অ্যাবাউট। আচ্ছা, ট্যাব 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 ডট অ্যাবাউট লিখে ট্যাব দিলে। আচ্ছা, যে কোনো ক্লাসের নাম, ডট মানে ক্লাসের নাম বোঝায় না, লিখে আমি যে কোনো একটা দিলাম, যে কোনো একটা নাম দিয়ে যদি ট্যাব চাপ দিই অটোমেটিক্যালি দুই পাশে ডিপ বসে যাবে, ভিতরে ক্লাস নেমটা বসে যাবে। ডিবি কেন বসবে? ডিবি কেন বসবে? ক্লাস তো অবশ্যই বসতে পারে। এটা এই সফটওয়্যারের সিস্টেম এভাবে করা। আমরা একটা এক্সটেনশন আমরা একটা এক্সটেনশন ব্যবহার করছিলাম না এমএট নামে, ওই এমএট এ এইভাবে ফাংশনালি তৈরি করা। ওকে, আর যদি আপনি চান যে আমি ডিপ নিব না, আমি চাচ্ছি একটা স্প্যান ট্যাগ, স্প্যানের ভিতরে ক্লাস বসবে টেস্ট, লিখেন এইভাবে স্প্যান ডট টেস্ট লিখতে হবে। আচ্ছা, আপনাদেরকে সুবিধার জন্য আমি একটা জিনিস বলে দিই। গুগলে গিয়ে সার্চ করবেন ব্র্যাকেট চিট শিট সম্ভবত বলে এটাকে। আচ্ছা, ব্র্যাকেট এমএড চিট শিট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখেন চিট শিট চলে আসবে, ক্লিক করেন। এই যে এটাকে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন পিডিএফ আকারে। এখানে বলে দিয়েছে যে কিভাবে কি করলে কি আসবে আউটপুট, সব এখানে পেয়ে যাবেন। একইভাবে ভিএস কোড চিট শিট লিখে সার্চ দেন। এই একটা যদি আপনি বুঝেন না, যত মানে কোড এডিটর আছে সব নিয়ম একই, সব একই নিয়ম। যাই হোক, আমরা এখানে নাম দিলাম হচ্ছে অ্যাবাউট সেকশন। এর ভিতরে কয়টা এরিয়া আছে? দুইটা এরিয়া, বাম পাশে একটা এরিয়া, ডান পাশে একটা এরিয়া, দুইটা এরিয়া তৈরি করে ফেলেন। সো লেফট সাইডে একটা এরিয়া হবে, লেফট সাইডে এরিয়াটা নাম দিতে পারি আমরা টেক্সট, নাম দিতে পারি না টেক্সট। আর রাইট ডান পাশে এরিয়াটার নাম দিতে পারি ইমেজ, সংক্ষিপ্ত আকারে আমি আইএনজি দিয়ে দিলাম, মানে ইমেজ। সেভ করলাম। আচ্ছা, এখন আমাকে বলেন, আচ্ছা এটাকে নিচে নিয়ে আসতে হবে, তাই না? নিচে থাকবে এটা, আর এখানে থাকবে হচ্ছে অ্যাবাউট সেকশন স্টার্ট, অ্যাবাউট সেকশন এন্ড। এট ফার্স্ট আমাকে অ্যাবাউট সেকশনটা ডিজাইন করে ফেলতে হবে। অ্যাবাউট সেকশনটা ডিজাইন করে ফেলি, ডট অ্যাবাউট, ডট অ্যাবাউট, তাই তো? এখানে আমি একটা উইথ দেব। সো উইথ আমি উপরের সেকশনটায় রাখছিলাম কত জানি 1200 পিক্সেল। তো আমি এটাই কমন রাখি, তাহলে দেখতে ভালো লাগবে, প্রত্যেকটা এরিয়ার শেপটা বরাবর আসবে। মাঝেরটা 100% দেওয়া আছে ওয়েবসাইটে, এই জন্য 100% দিছি। এটা দেখেন লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা। ওকে, এটা যেহেতু মাঝখান থেকে শুরু, এখানে শেষ। সো উইথ করে দিলাম 1200 পিক্সেল। হাইট আমি আনুমানিক কিছু দিয়ে দিই, করে দিলাম সাপোজ 500 পিক্সেল। বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা দিয়ে আসি, এটা না, এটা এটা
ওকে স্যার আমরা যদি এটার উইথ তো 100% দিয়া ওই প্যাডিং তারপরে মার্জিন দিয়া ওই লেখাগুলোর মাঝখানে নিতাম তাও তো হতো না প্যাডিং দিয়ে মার্জিন দিয়ে লেখার তারপরে ইমেজ আমি বুঝতে পারি এটার উইথ দেবেন 100%। 100% আমরা পুরো এরিয়াটা নিলাম হুম নিয়া তারপর প্যাডিং মার্জিন দিয়ে আমরা ওই দুইটারে মাঝখানে এত কষ্ট কেন করবেন? মানে সেটা করা তো যায় হ্যাঁ করা যাবে, প্রবলেম আছে করলে, এরকম প্রবলেম আছে। আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি আমি এটা করি তারপর দেখাচ্ছি। আসছে তাই না? এটাকে মাঝখানে আনার প্রয়োজন, কি জানি করতে হবে, 0 স্পেস অটো, সেভ করি, রিলোড করি, এই তো। আচ্ছা এখন আমি এটাকে তৈরি করে ফেলি আগে, তারপর আপনার প্রশ্নের অ্যান্সারটা আমি দিচ্ছি। ডট টেক্সট, একে আমি করে দিলাম উইথ করব কত, 50% না, অর্ধেক হবে 50%। হাইট কত, প্যারেন্টসের সমান, তার মানে 500। খেয়াল করেছেন টেবিলের কনসেপ্ট কাজে লাগতেছে এখন। সব ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। অফকোর্স হতো, কেন হতো না, অবশ্যই হতো। প্যারেন্টসে যতটুকু আছে সে ততটুকু ধরে নিত, ঠিক আছে। ক্ষেত্র বিশেষ পার্সেন্টেজ দেওয়া ভালো, আর ক্ষেত্র বিশেষ পিক্সেল দেওয়া ভালো, ঠিক আছে। তবে ওয়েটের ক্ষেত্রে আমি বললাম ওয়েটও দেখেন যে এক জায়গায় আমাকে পিক্সেল দিতে হচ্ছে, অন্য জায়গায় আমাকে পার্সেন্টেজ ব্যবহার করতে হচ্ছে। হাইটের বেলাও এরকম আছে, কিছু কিছু জায়গায় পার্সেন্টেজ দেওয়া ভালো, কিছু কিছু জায়গায় পিক্সেল দেওয়াটা ভালো। হ্যাঁ স্থানকাল পাত্র হেডে। সো টেক্সটের জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি। কোনটা ম্যাম, এটা? আচ্ছা প্লেটটা চেঞ্জ করে দিই, এটা চলবে? আচ্ছা আসছে। এবার আমি আইএনজিটাকে ধরবো, কিভাবে ধরবো বলেন তো? ডট অ্যাবাউট ডট আইএমজি, উইথ করে দিলাম কত, বাকি রইল কত, 50%। হাইট করে দিলাম 100% করে দিলাম। আপনারা বুঝে নেবেন যে 100% মানে কত পিক্সেল হচ্ছে, নিজেরা বুঝে নেবেন। অবশ্যই করা লাগবে, না তো পাশাপাশি আসবে না। আমি যেখানে যাই সেখানে রেড কালার খুঁজে পাই কেন? আসছে। এখন হলো এই দুইটাকে পাশাপাশি আনতে হবে, পাশাপাশি আনার জন্য উভয়টাকে বলে দিলাম ফ্লোট লেফট, ফ্লোট লেফট। সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আসছে পাশাপাশি। আচ্ছা এখন ভাইয়ার প্রশ্নে আসি। মনে করেন আমি এখানে দিলাম মার্জিন 0 অটো, এই যে মার্জিন 0 অটো না করে, আচ্ছা এটা আমি এখন দেখাবো না, এখন দেখালে আপনাদের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে, কারণ আমরা একটা ফ্লোতে চলতেছি। আপাতত এইভাবে আপনারা করেন, বাট ওটাও আমি দেখাবো যে আমরা কেন ব্যবহার ওইভাবে করলাম, কারণ এই ফ্লোটা ধরে রাখেন, যেভাবে দেখাচ্ছি মুখস্থ এভাবে করতে থাকেন, এবার আমি দেখাই দেবো, সব কনফিউশন দূর করে দেবো, সমস্যা নেই। আচ্ছা তৈরি করতে পারলাম, একটা তৈরি করলাম, দুইটা তৈরি করলাম, তিনটা তৈরি করলাম, এরপরে কোনটা আছে? এটাকে পারবো না বানাইতে? এটা কিভাবে বানাবো বলেন তো? কটা আছে দেখেন, আমি এবার একটু বোঝাই। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, ধরেন আমার স্কিলস নামে একটা সেকশন নিলাম আমি, সেকশন নেওয়ার পরে এইটাকে একটা রো বানাইতে পারি না আমি? পারি তো। এরপরে এখান থেকে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, ওকে।
আর এইটা যেহেতু একটা রো, ডিপ নিয়ে কাজ করার জন্য আপনাকে রো আলাদাভাবে বানাইতে হয় না, অটোমেটিক্যালি রো হয়ে যায়। দেখেন এবার কিভাবে আমি তৈরি করি, খুব ইজি কাজটা করার। সো এটার নাম দিতে পারি আমরা কি, স্কিলস। স্কিলস স্কিল সেকশন স্টার্ট এবং এন্ড, তাই না? স্টার্ট, স্যার আমরা কমেন্টগুলো করতেছে একটা যে শুধু আমাদের সিএসএস কোড সরি এসটিএমএল কোডটা বোঝার জন্য যে HTML কোডটা বোঝার জন্য। আচ্ছা, এখন এই স্কিলটাকে আমি সিএসএস করে আসি, বুঝতে না পারলে প্রশ্ন করবেন, ঠিক আছে? আপনি তো বলেছেন সবসময় যদি কমেন্ট নিয়ে করা ভালো, সব সময় কমেন্ট নিয়ে করতে হবে। কোনো প্রবলেম নেই। যখন মার্কেটপ্লেস কাজ করি তখন যদি আমি কমেন্ট নিয়ে কাজ করি তাহলে সমস্যা নেই। মার্কেট প্লেসে কমেন্ট দিয়ে যদি কাজ না করেন, রিসেলেবল মার্কেট প্লেসে, তাহলে আপনি রিজেক্টই দিয়ে দেবে তারা, সেখানে করতেই হবে। এই যে কমেন্ট করে দেখাচ্ছি না, এটা মাস্ট বি করতে হবে, তারা কমেন্ট দিয়ে কাজ করলে নিজেও বুঝতে সুবিধা হয়। নিজেও বুঝতে সুবিধা হয়। আমরা যখন মার্কেট প্লেসের কাজ নিয়ে ক্লাস করব তখন দেখাবো যে ওখানে কি কি রুলস আছে। তাদের একটা মানে মেইন রুলসই হলো HTML এ কমেন্ট করা, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে বোঝানো, ঠিক আছে? সো এটাকে আমি বলি, এটাকে ধরবো কিভাবে, কোনো প্যারেন্টস ধরতে হবে, স্কেল। এটা খেয়াল করেন, এই সেকশনটা একটু অন্যরকম, একটু ভালো করে খেয়াল করেন। এটাকে উপরে নিয়ে আসি, একে আমি উইথ করে দিলাম, সেই কমন উইথটা রাখলাম 1200 পিক্সেল, কারণ এটা হচ্ছে মেইন সেকশন। উইথ করে দিলাম 1200 পিক্সেল, হাইট করে দিলাম, সাপোজ এখানে করে দিই 800 পিক্সেল, বা 800 পিক্সেল বেশি হয়ে যাবে, 600 পিক্সেল করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, আবার একটা কালার নিয়ে আসি, এখান থেকে এই কালারটা নিয়ে আসি, সেভ করি। কই আসেনি কেন? HTML ফাইলটা সেভ করা হয়নি, এজন্য আসেনি। HTML ফাইলটা সেভ করা হয়নি, আসছে মাঝখানে নিয়ে আসতে চাই, কি করব? মার্জিন 0 স্পেস অটো, আসছে। উপরে হেডিং এর জন্য, এইটার জন্য আমি আরেকটা ডিপ নেবো, এখন এইটার জন্য আরেকটা ডিপ নেবো আমি। একটু খেয়াল করেন কিভাবে তৈরি করি। এখানে আমি নাম দিলাম সাপোজ, স্যার ওই ডিপের ভিতরে প্যান্টস সাইড ডিপের ভিতর আরেকটা স্কিল হেডার দিলাম নাম, বা হেডার নাম দিয়ে আমি নাম করতে পারি টাইটেল, সেকশনের টাইটেল এটা। আচ্ছা, আরেকটা ডিপ নিলাম, নাম দিলাম হচ্ছে কি দেওয়া যায় নাম, প্রোগ্রেস 1 প্রোগ্রেস 2 দিতে পারি, বা স্কিল আইটেম 1 দিতে পারি। প্রোগ্রেস 1 ডুপ্লিকেট করলাম, 2 ডুপ্লিকেট করলাম, 3 কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। বুঝতে পারতেছেন সবাই? ছোট করে তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি স্কেলটার ডিজাইন অলরেডি করা হয়ে গেছে, আমার প্রয়োজন হচ্ছে স্কেল টাইটেলটাকে ধরা। সো স্কেল টাইটেল ধরার জন্য কি করব, আমি ফার্স্টে স্কেল স্পেস ডট স্কেল টাইটেল, এখানে স্পেস দিলে কি কাজ করবে? মনে আছে তো? কাজ করবে না। সো এখানে আমি বলে দিলাম, আচ্ছা বলেন তো এটার উইথ হবে কত? এটার উইথ হবে কতটুকু? এটার উইথ হবে কত? বুঝেননি? এই টোটালটা মিলে আমরা সেকশন তৈরি করছি, তাই না? আবার বোঝেন, আবার বোঝাচ্ছি, দেখেন এই টোটালটা মিলে আমি স্কিলস নামে একটা সেকশন তৈরি করছি।
তার ভিতরে আমি 4টা ডিপ নিছি। একটা ডিপ নিছি হচ্ছে এই টাইটেলের জন্য, আরেকটা এই লেফট সাইডের জন্য, এটার জন্য, আরেকটা এটা, আরেকটা এটা, তাই তো? তাহলে এই যে প্রথম যে ডিপটা নিলাম, এই ডিপটার উইথ হবে কত? ওই হচ্ছে 1200 হবে, মানে 100% হবে, তাই না? যখন এটা উইথ 100% হবে অটোমেটিক্যালি সে পুরো জায়গা ধরে রাখবে, পরে এগুলো নিচে নামাই দিবে। আমার আর কষ্ট করে রো কলাম এত ঝামেলা করতে হচ্ছে না। ক্লিয়ার? তো তাহলে আমি উইথ করে দিলাম 100%, হাইট করে দিলাম। এখন যেহেতু আমাকে হাইট নিয়ে কাজ করতে হবে, যেহেতু রো, 50%, তখন আমার হাইট নিয়ে কাজ করতে হবে। এখন আমার হাইটটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে, ভাঙতে হবে, তাই তো? সো এখানে আমি হাইটটা দিয়ে দিলাম, সাপোজ টোটাল আমি হাইট রাখছিলাম 600 পিক্সেল, সাপোজ এখানে আমি 600 পিক্সেলের 100 পিক্সেল আমি এখানে ব্যবহার করলাম। অথবা পার্সেন্ট দিয়ে যদি চান যে 10% বা 20% ব্যবহার করতে করেন, অসুবিধা নেই। বুঝাতে পারছি? আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে দেখেন এখানে পিক্সেল নিয়ে কাজ করলে একটু সুবিধা হয়। স্যার আমি এটা বলতাম আর কি, যেখানে খুব পয়েন্টের ব্যবহার এসে যাবে সেখানে পার্সেন্টেজ ইউজ করা যাবে, আর যেখানে হচ্ছে ওইখানে না। নরমালি মনে রাখবেন যে সেকশনের ভিতরে একটা সেকশন তৈরি করব, তার ভিতরে যে এরিয়াগুলো নিব, সেই এরিয়ার ওয়েটটা সর্বাবস্থায় পার্সেন্টেজ দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বুঝে আসছে? উইথটাকে পিক্সেলে, ওয়েটটা আর হাইটটা ক্ষেত্র বিশেষ পার্সেন্টেজ দিতে পারেন, ক্ষেত্র বিশেষ পিক্সেল দিতে পারেন, যেভাবে কাউন্ট করলে আপনার জন্য সুবিধা হবে। ধরবান্ধা কোনো নিয়ম নেই। সো হাইটটা করে দিলাম 100 পিক্সেল। বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলুদ বাদ, তাই না? এটা কন্ট্রোল এস। খুব কি কঠিন মনে হচ্ছে কারোর কাছে? সিমিলার হয়ে গেল কালারটা, এটা আরো বেশি চোখে লাগে। এটা নেই, সেভ করি, রিলোড করি, চলে আসছেন। এখন এখানে কিন্তু আমি 100 পিক্সেল ব্যবহার করে ফেলছি, বাকি রইলো আমার 500 পিক্সেল। এটা মাথায় রাখবেন, বাকি রইলো 500 পিক্সেল। আচ্ছা, সো প্রথমটার ডিজাইন আমার শেষ। এখন এটাকে ধরতে হবে আমাকে। এটাকে ধরার জন্য ডট স্কেল ডট প্রোগ্রেস 1, এটাকে করে দিলাম উইথ কত করব দেখে আসি। কয়টা আছে এখানে? সো এগুলোর উইথ কি পার্সেন্টেজ দেওয়া ভালো নাকি পিক্সেল দেওয়া ভালো? পার্সেন্টেজ দেওয়া ভালো না? টোটাল একটা সেকশনের ভিতরে যে কলামগুলো থাকবে সেগুলোর পার্সেন্টেজ দেওয়াটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, সো এখানে যদি আপনি পার্সেন্টেজ নিজে কাউন্ট করে বলতে চান তাহলে কিন্তু বলতে পারতেছেন না। 4টা হলে বলা যায় তো 25%, 3টা যেহেতু বলা যাচ্ছে না। এখন আমি ক্যালকুলেশন করে দেবো সহজ কথায়। সো ক্যালকুলেশন করার জন্য CALC 100%, একটা স্পেস দিবেন, এখানে একটা স্পেস দিবেন, আবার একটা স্পেস দিবেন। ওকে, দুই পাশে ভিতরে যে কি বলা হয় সিম্বলটা, যোগ বিয়োগ গুণ ভাগের যে চিহ্নটা, এটার দুই পাশে যেন স্পেস থাকে। 3 করে দিলাম। হাইট হবে কত? 500% পিক্সেল। এক জায়গা পিক্সেল আর এক জায়গা পার্সেন্ট তো ব্যবহার করা যাবে না, তাই না? তারপরে 500%, হ্যাঁ, তারপরে 500%। আচ্ছা আচ্ছা, 500%। আচ্ছা, বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, রেড নেওয়া যাবে না, এটা নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আসছে জায়গা মতো চলে আসছে। সো এত কষ্ট না করে কপি পেস্ট করে ফেলি। জি জি, 1 এখানে করে দিলাম, 2 একটা বেশি নেওয়া হয়ে গেল, তাই না? 3 এটা দরকার নেই। জাস্ট কালারগুলোকে ধরে ধরে চেঞ্জ করে দিন। কালার তো খুঁজে পাচ্ছি না, এটা আসে, এটা নেই। 1 এটা হচ্ছে 2, এটা নেই। 3 সেভ করি,
নিচে নিচে চলে আসবে, তাই তো? ঠিকই চলে আসছে। আচ্ছা, এখন বলেন তো ফ্লোট কি আমরা এই 3টাকে দেবো না 4টাকে দেওয়া লাগবে? 3টাকে দিলে হচ্ছে 4টাকে লাগবে। 3টাকে দেবো না 4টাকে দেবো? চারটাকে দেব, হ্যাঁ, চারটাকে দেব। ফ্লোট আমরা কাকে দিই? ফ্লোট হলো যার সাথে শেষ সম্পর্ক থাকবে তার যাকে পাশে আনতে চাই এবং যার পাশে আনতে চাই সেগুলোকে ফ্লোট দেই। যাকে পাশে আনতে চাই না, যার পাশেও কিছু আনতে চাই না, তাকে তো ফ্লোট দিয়ে কোনো লাভ নেই। তার মানে উপরেরটা আমার ফ্লোট দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিচের 3টায় ফ্লোট হবে। বুঝাইতে পারছি? এটাকে বলে দিই ফ্লোট, এটাকেও ফ্লোট লেফট। সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। এখন আমাকে বলেন যে খুব কি কঠিন ডিপ কনসেপ্টটা? এটাকেই বলা হয় ডিপ বেস লেআউট। আগে আমরা শিখছিলাম টেবিল বেস লেআউট, টেবিল, টিআর, টিডি, নেস্টেড টেবিল, এগুলা। নেস্টেড টেবিল বা টেবিল বেস লেআউট থেকে ডিপ বেস লেআউট অনেক ইজি না? অনেক ইজি। কোনটা করা ভালো, টেবিল করা ভালো? সমান টেবিলটা ভালো।